সরকার গঠনের মাত্র ৬ মাসের মাথায় প্রশাসনের শীর্ষস্তরে শুরু হয়েছে কঠোর মূল্যায়ন প্রক্রিয়া। নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই মন্ত্রিসভার সদস্যদের দাপ্তরিক কাজের হিসাব নিকাশ মেলাতে শুরু করেছে সরকারের শীর্ষ নেতৃত্ব। নির্বাচনী ইশতেহারকে সরকারি ইশতেহার হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকেই মূলত প্রশাসনের অভ্যন্তরে কাজের গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনার বাস্তবায়ন কতটুকু হয়েছে তার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে পৌঁছেছে। কাজের এই মূল্যায়নের উপর ভিত্তি করেই শুক্রবার 4 জন নতুন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। সরকারের উচ্চ পর্যায়ের সূত্রগুলো নিশ্চিত করেছে, প্রশাসনের ভেতরে যে কাঠামোগত পরিবর্তন শুরু হয়েছে তা এখানেই থামছে না, বরং আগামী দিনগুলোতে আরও বেশ কিছু রদবদলের সম্ভাবনা জোরালো হচ্ছে। দাপ্তরিক কাজের এই তীব্র গতি এবং জবাবদিহির বাধ্যবাধকতার কারণে বর্তমান মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বহুমুখী চাপের মধ্য দিয়ে সময় পার করছেন। মন্ত্রিসভার সর্বশেষ রদবদলের দিকে নজর দিলে দেখা যায়, দপ্তর বণ্টনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে জহিরুদ্দিন স্বপনকে সরিয়ে আনা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তাকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পরিষদে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মোট 10 জন সদস্য যুক্ত হলেন। এই উপদেষ্টা পরিষদে জহিরুদ্দিন স্বপন ছাড়াও রয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী। এদের মধ্যে নজরুল ইসলাম খান কৃষি মন্ত্রণালয় এবং রুহুল কবির রিজভী শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার বাড়তি দায়িত্ব সামলাচ্ছেন। অন্যদিকে জহিরুদ্দিন স্বপনের শূন্য হওয়া তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির বা বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর উপর। দপ্তর পুনর্বিন্যাসের এই প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি বিবেচনায় নতুন নেতৃত্ব যুক্ত করা হয়েছে। এই মন্ত্রণালয়ে আগে থেকে একজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছিলেন। নতুন করে সেখানে শামা উবায়েদ ইসলাম রিঙ্কুকে দ্বিতীয় প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত প্রায় 1.5 দশকের তুলনায় বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অবৈধ অভিবাসন রোধ এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে ইতোমধ্যে 3টি নতুন উইং চালু করা হয়েছে। দাপ্তরিক কাজের এই বিপুল চাপ সামলাতে এবং কার্যক্রমে আরও গতি আনতেই মূলত একই মন্ত্রণালয়ে 2 জন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে কাজের গতি ত্বরান্বিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই প্রতিদিন গড়ে 15 থেকে 16 ঘন্টা দাপ্তরিক কাজ পরিচালনা করছেন। প্রতিদিন সকাল 9টা থেকে 10টার মধ্যেই তিনি সচিবালয়ে প্রবেশ করেন। সরকার প্রধানের এই নিয়মানুবর্তিতার কারণে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবালয়ের কর্মকর্তাদেরও নির্ধারিত সময়ের আগে অফিসে উপস্থিত হতে হচ্ছে। কাজের ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি চালু করা হয়েছে, যেখানে সকালে মন্ত্রিসভার বৈঠক বা সচিবালয়ে যে নির্দেশনা দেওয়া হয়, সন্ধ্যা নাগাদ অথবা পরদিন সকালে তার অগ্রগতি প্রতিবেদন বাধ্যতামূলকভাবে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিতে হয়। যে কোনো কাজের ক্ষেত্রে তাৎক্ষণিক সাড়া দেওয়া বা কুইক রেসপন্স নীতির কারণে মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরাও রীতিমতো গলদঘর্ম হচ্ছেন। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ছুটির দিনগুলোতেও সরকারি দপ্তরগুলোর কাজ চলমান থাকছে। সংসদ সদস্যদের প্রতিও কেন্দ্র থেকে কড়া বার্তা পাঠানো হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় দলের একটি বৈঠকে প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন, প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে হবে। কারো বিরুদ্ধে কোনো ধরনের পেশিশক্তি প্রয়োগ, চাঁদাবাজি বা দুর্নীতির অভিযোগ উঠলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সরকারের দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য সংস্থাকে এই বিষয়ে স্বাধীনভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। 3 মাস অন্তর অন্তর একটি নির্দিষ্ট সভার মাধ্যমে মন্ত্রী এবং সংসদ সদস্যদের ইতিবাচক কাজের পাশাপাশি তাদের নেতিবাচক দিকগুলো প্রকাশ্যে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে মন্ত্রী, সংসদ সদস্য এবং আমলাদের অপ্রয়োজনীয় বিদেশ সফরের উপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বর্তমান সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজের চাপে রয়েছে অর্থ মন্ত্রণালয়। বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় দাঁড় করানোর পাশাপাশি দলের দেওয়া উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রাধিকার বাস্তবায়নের ভার এই মন্ত্রণালয়ের উপর। বিশেষ করে বিশাল আকারের একটি উন্নয়ন বাজেট বাস্তবায়ন করা তাদের প্রধান লক্ষ্য। এই বাজেটের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, হেলথ কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, হিন্দু পুরোহিত সহ ধর্মীয় যাজকদের সম্মানিত ভাতা প্রদানের মতো জনসম্পৃক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
সীমিত সম্পদের ভেতরে থেকে সাধারণ মানুষের সরাসরি ভোটে নির্বাচিত একটি সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং কঠিন একটি কাজ, যার পুরো চাপ এখন অর্থ মন্ত্রণালয়ের উপর। অর্থ মন্ত্রণালয়ের পরপরই যে মন্ত্রণালয়টি সর্বোচ্চ ব্যস্ততার মধ্যে রয়েছে সেটি হলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর বর্তমানে এই দপ্তরের হাল ধরেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দেশের কাঠামোগত উন্নয়নের বিশাল একটি অংশ এই মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পন্ন হয়। বিশেষ করে সামনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোকে কেন্দ্র করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শেষ করার তাগিদ রয়েছে। জননিরাপত্তা এবং অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরও রয়েছে সমান চাপ। সালাউদ্দিন আহমদের নেতৃত্বাধীন এই মন্ত্রণালয়কে দেশের সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে। অন্যদিকে পানি সম্পদ মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে এক বিশাল লক্ষ্যমাত্রা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করেছে বর্তমান সরকার। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত 6 মাসের মধ্যেই অন্তত 1000 কিলোমিটার খাল খননের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল সেটির আনুপাতিক হার অনুযায়ী বর্তমান সময়ে টার্গেট পূরণ করতে সক্ষম হয়েছে সংশ্লিষ্ট দপ্তর। বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রভাব থেকে দেশকে মুক্ত রাখতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে নিরলস কাজ করতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে খাপ খাইয়ে দেশীয় খনিজ সম্পদ উত্তোলনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। এর পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ও অত্যন্ত সংবেদনশীল একটি সময় পার করছে। শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলের স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনা এবং ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়েই বর্তমান প্রশাসনকে কাজ করতে হচ্ছে। সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় এই মন্ত্রণালয়কে বেশ বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। সাধারণ মানুষের মৌলিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে তারা নতুন করে স্বাস্থ্য কাঠামোগুলো ঢেলে সাজানোর কাজ করছে। দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয় একযোগে একাধিক জটিল ও গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়েছে। বড় বড় ব্রিজ, কালভার্ট ও মহাসড়ক নির্মাণের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে নতুন রেললাইন স্থাপনের কাজ চলমান রয়েছে। রাজধানী ঢাকার দুঃসহ যানজট নিরসনে সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ট্রাফিক লাইট সিস্টেম স্থাপন, নারীদের নিরাপদ যাতায়াতের জন্য আলাদা বাস পরিষেবা এবং ঢাকার চারপাশে নৌ-যোগাযোগ ব্যবস্থা সহজ করতে সার্কুলার ওয়াটার বাস চালুর মতো প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়গুলোকে কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সরকার প্রধানের এই কঠোর নজরদারি এবং কাজের প্রতি একাগ্রতার বিষয়টি মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের বক্তব্যেও উঠে এসেছে। মুন্সিগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ জানিয়েছেন, সরকার প্রধান প্রতিটি কাজ গভীরভাবে তদারকি করছেন। কাউকেই জবাবদিহির আওতার বাইরে রাখা হচ্ছে না। সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকগুলোতে মন্ত্রী ও সংসদ সদস্যদের ত্রুটি বিচ্যুতি নিয়ে চুলচেরা আলোচনা হচ্ছে, যার ফলে প্রতিটি কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে তাদের। অন্যদিকে গাজীপুর 5 আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন একটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ করে জানান, গত 8 মার্চ সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে বের হওয়ার সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে মুচকি হেসে বলেছিলেন, চলেন যুদ্ধে যাই। এটি থেকেই মূলত রাষ্ট্রীয় কাজকে কতটা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে তার একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়। সরকারের এই কাঠামোগত পরিবর্তন এবং মূল্যায়নের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী মত প্রকাশ করে জানান, সরকার গঠনের পর নির্দিষ্ট সময় শেষে মন্ত্রিপরিষদের সদস্যদের কাজের মূল্যায়ন হওয়াটা একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। তবে শ্বাসযন্ত্রের আকার যত পরিমিত হয়, রাষ্ট্র পরিচালনা তত বেশি সুশৃঙ্খলভাবে করা সম্ভব। দেশের জনসংখ্যার ঘনত্ব এবং আনুপাতিক হারের উপর মন্ত্রিসভার আকার অনেক সময় নির্ভর করে। তবে মূল লক্ষ্য হওয়া উচিত সৎ এবং যোগ্য ব্যক্তিদের মাধ্যমে দেশে আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠা করা।